Hello students, I am your Tanmay sir. Welcome to Vidya Pro ICSE and CBSE. I hope all of you are fine and studying hard. আজকে তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে এসেছি, যেটা হচ্ছে তোমাদের সিবিএসসির যে ক্লাস 9-এর চ্যাপ্টার রয়েছে তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, যেটার নাম হচ্ছে ফ্রেঞ্চ রেভলিউশন। আশা করি তোমরা সবাই জানো এই চ্যাপ্টারটার ব্যাপারে। তো এই চ্যাপ্টারটা নিয়ে আজকে আমরা একটু আলোচনা করব, তোমরা যাতে আরও ভালো করে চ্যাপ্টারটা বুঝতে পারো এবং তোমাদের কিছু কাজে আসতে পারে এই আলোচনাটা। তো আশা করি তোমরা সবাই আমার সাথে থাকবে, আর তোমাদের সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ আমার এই চ্যানেলের সাথে থাকবার জন্য, আমাদের ফেসবুক পেজ এবং আমাদের ইউটিউব পেজে ভিজিট করবার জন্য। আমি আশা করব তোমরা আরও বেশি সংখ্যায় আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব যে চ্যানেলটা আছে সেখানে আরও বেশি করে ভিজিট করবে। আর মনে আছে তো আমি কি বলেছিলাম? ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর শেয়ার করে দিও। তাহলে কি হবে? তাহলে আমাদের চ্যানেলটা আরও অনেক স্টুডেন্টদের কাছে পৌঁছে যাবে। তাহলে তারাও তোমাদের মতোই এই চ্যানেলটা দেখে অনেক কিছু জানতে পারবে, শিখতে পারবে, এবং এই আলোচনাটা আশা করি তাদেরও কিছু উপকার করবে। তো তোমরা এইটুকু কাজ করো, জাস্ট 1-2 সেকেন্ডের কাজ, সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে দাও আর শেয়ার করে দাও। তোমাদের জন্যই কিন্তু ইউটিউব চ্যানেলে আমি এসেছি। তো আশা করি তোমরা এইটুকু সাপোর্ট আমাকে করবে, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার। তো চলো আজকে যে চ্যাপ্টারটা নিয়ে আমরা আলোচনা করব সেটা নিয়ে আলোচনাটা আমরা শুরু করি। তো এখানে চ্যাপ্টারটার নাম যেমন বললাম, ফ্রেঞ্চ রেভলিউশন, আ ডিটেল ওভারভিউ। আচ্ছা, দ্য ফ্রেঞ্চ রেভলিউশন of 1789 was a pivotal series of events that began with the middle class challenging the old monarchical regime and led to the ideas of liberty, equality and fraternity. তো এখানে কি বলছে? ফরাসি বিপ্লব ছিল একটা যুগান্তকারী ঘটনা, যা সচরাচর দেখা যায় না, যুগে হয়তো একবারই হয়, যেটা সেই ঘটনা প্রবাহ বা সেই যুগের অবসান ঘটায়। তো ফরাসি বিপ্লব যেটা 1789 হয়েছিল, সেটা এই ধরনেরই কিছু ঘটনা ছিল, যা শুরু হয়েছিল মধ্যবিত্তদের দ্বারা, মধ্যবিত্ত মানুষ যারা ছিল তাদের দ্বারা পুরনো রাজতান্ত্রিক শাসনকে চ্যালেঞ্জ করার মাধ্যমে, তাদের বিরুদ্ধে একটা বিদ্রোহ করার মাধ্যমে। এবং এর ফলে কি হয়েছিল? এই বিদ্রোহের ফলে স্বাধীনতা, সাম্য এবং মৈত্রী, বন্ধুত্ব ধারণার জন্ম হয়েছিল। তো আশা করি তোমরা বুঝতে পারলে। তো চলো আমরা আবার এগিয়ে যাই। আচ্ছা, ফ্রেঞ্চ সোসাইটি ডিউরিং দ্য লেট 18th century. তো in 1774, Louis XVI of the Bourbon family ascended the throne. He found an empty treasury due to long years of war, the cost of maintaining the extravagant court at Versailles, and debt accumulated from helping the American colonies. To meet regular expenses, the state was forced to increase taxes, the estate system. They were forced to increase the taxes of the estates. তো এখানে কি বলতে চাইছে? যে 18 শতকের শেষের দিকে ফরাসি সমাজ, 1774 সাল বলাটা ঠিক হয়, 1774 সালে বুরবন বংশের ষোড়শ লুই, মানে 16th লুই সিংহাসনে বসেছিলেন। তিনি দীর্ঘদিনের যুদ্ধ এবং ভার্সাইয়ের যে
রাজার প্রাসাদ ছিল, সেই বিলাসবহুল রাজপ্রাসাদের রক্ষণাবেক্ষণের খরচ, এবং আমেরিকান যে উপনিবেশগুলো ছিল সেই আমেরিকান উপনিবেশগুলোকে সাহায্য করার ফলে জমে থাকা যে বিশাল পরিমাণ বিপুল ঋণ হয়ে গেছিল, সেই ঋণের কারণে একটা শূন্য রাজকোষ দেখতে পান। তিনি যখন সিংহাসনে বসলেন দেখলেন যে রাজকোষ একদম শূন্য, কোনো অর্থ নেই তাতে। নিয়মিত খরচ রাজাকে চালাতে হতো, সবার সেনাবাহিনীর, তারপরে যারা ক্লারিক্যাল কাজ করে, তারপরে কোর্ট আছে, যারা বিচার হয় সেখানে সব জায়গায় একটা খরচ আছে। সেই সমস্ত খরচ মেটানোর জন্য তিনি তখন কি করলেন, ট্যাক্সটাকে বাড়িয়ে দিলেন। কিসের ট্যাক্স বাড়িয়ে দিলেন? যে বিভিন্ন সমাজের এস্টেটগুলো ছিল, সমাজের যে বিভাগগুলো ছিল, সমস্ত বিভাগের ট্যাক্সই তিনি বাড়িয়ে দিলেন। আচ্ছা, এই যে আমি বললাম সমাজের বিভিন্ন বিভাগ বা ডিফারেন্ট এস্টেটস, তো এই এস্টেটগুলোর সম্বন্ধে একটু জেনে নিই। French society was divided into 3 estates. The first estate was named as clergy. Clergy were group of persons involved in church matters. Church related matters were dealt by those clergies. They enjoyed privileges by birth, including exemption from state taxes. Second estate was called nobility, included the aristocracy and high-ranking administrators. They also enjoyed feudal privileges and exemption from taxes. Now, third estate was comprised of common people, basically the big businessmen, merchants, court officials, lawyers, basically the educated members of the society. Then peasants, artisans, landless labor and servants. The estate bore the entire burden of financing the state through taxes. Other 2 estates have never paid any taxes. They were exempted from tax. But this third estate bore the entire burden of taxes, including a direct tax called the tille, and this tille was also called as talis. There are 2 types of name. Few called it tile and few say this is talis. Anyways, a number of indirect taxes on everyday items like salt and tobacco. So there was direct taxes as well as indirect taxes. Peasants made up about 90% of the population, but only a small number owned the land they cultivated, with about 60% owned by the first 2 estates and the richer third estate members. তো এবার আমরা একটু বাংলায় বুঝে নিই। ফরাসি সমাজ 3টে এস্টেটে বিভক্ত ছিল। প্রথম এস্টেট, যেটাকে বলা হতো ইংলিশে ক্লার্জি বা বাংলায় যাজক সম্প্রদায়। গির্জার বিষয়গুলো তারা দেখাশোনা করত। এই যাজকরা, তারা জন্মসূত্রে বিশেষ সুবিধা ভোগ করত এবং তারা সমস্ত ধরনের কর থেকে অব্যাহতি পেত, মানে তাদের কোনো রকম কর দিতে হতো না। দ্বিতীয় এস্টেট হচ্ছে নবেলটিস বা অভিজাত সম্প্রদায়। এর মধ্যে ছিল অভিজাত বর্গ এবং উচ্চপদস্থ প্রশাসকরা, যারা প্রশাসনটাকে চালাতো, সারা দেশের অফিসিয়াল কাজগুলো যারা দেখাশোনা করত। তারাও সমাজতান্ত্রিক সুযোগ সুবিধা এবং কর থেকে অব্যাহতি ভোগ করত। তো এই নবেলটিরাও বা অভিজাত সম্প্রদায় যারা ছিল তারাও সব ধরনের সুযোগ সুবিধা ভোগ করত এবং কর তাদেরও দিতে হতো না। আর তৃতীয় এস্টেট, সেখানে ছিল সাধারণ মানুষ।
এর অন্তর্ভুক্ত ছিল বড় ব্যবসায়ীরা, বণিক, আদালতের কর্মকর্তা, আইনজীবী, সমাজের সমস্ত ধরনের শিক্ষিত মানুষ। এছাড়াও ছিল কৃষক, কারিগর, ভূমিহীন শ্রমিক, চাকর বাকর, ভৃত্য। এই এস্টেটটাই থার্ড এস্টেট বা তৃতীয় এস্টেট, এরাই রাষ্ট্রের সমস্ত কর এরাই দিত। এই করকে কেউ বলতো টেইলিস, আবার কেউ বলতো টেইল। তো যাই হোক, তো এটা হচ্ছে প্রত্যক্ষ কর। এছাড়াও পরোক্ষ কর ছিল, যেগুলো নুন এবং তামাকের মতো দৈনন্দিন জিনিসের ওপর বসানো হয়েছিল। তো সেগুলোও তাদের পে করতে হতো বা দিতে হতো। জনসংখ্যার প্রায় 90% কৃষক ছিল, কিন্তু তাদের মধ্যে খুব কম সংখ্যকই নিজেদের চাষ করা জমির মালিক ছিল, যা প্রায় তাদের 60% বা 60%। প্রথম দুটো এস্টেট এবং তৃতীয় এস্টেটের ধনী সদস্যদের আন্ডারে ছিল বা মালিকানাতে ছিল। তো মোটামুটি প্রথম যে পার্টটা, সেটা আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে পড়লাম। একটা সিঙ্গেল ভিডিওতে এত বড় চ্যাপ্টারকে কভার করা খুব ডিফিকাল্ট। সো উই হ্যাভ ডিসাইডেড টু ব্রেক দিস চ্যাপ্টার ইন্টু 3 parts, part 1, part 2 and part 3, in 3 videos. So you will get to see all the parts in different videos. So I hope you will definitely visit our Facebook page, YouTube channel, and there is one surprise. Yes, I am going to publish this in the Instagram. So from today onwards, you will get to see these videos in Instagram also. So I am there for you in all 3 platforms, all 3 social platforms. So please visit Facebook, YouTube channel, and the new one, the Instagram. So students, I hope you all like this channel, this group. So please visit and be a part of our group. So please support us and please allow us to grow big. So this is the end of part 1 of this French Revolution. I have explained the entire first part in both Bengali and English. I hope that is very much helpful for all of you, and you will definitely subscribe and share our YouTube channel. So thank you, and we will come back with the part 2. Bye.